ইরান ও আমেরিকার যুদ্ধে গোটা বিশ্ব হয়তো বুঝে গেছে যে জ্বালানি সংকট যদি চরম পর্যায়ে পৌঁছায় তাহলে এক্সিস্টেন্স আসলে প্রশ্নের মুখে পড়ে যায়। গোটা বিশ্ব এখন তীব্র জ্বালানি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং সেই জ্বালানি সংকটকে দূর করার জন্য ভারতও কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল এবং সময়ের সঙ্গে সঙ্গে যদি বদলাতে না পারেন তাহলে আপনি যে পিছিয়ে পড়বেন তা ভারত বুঝেছে এবং ভারত বুঝেছে বলেই 24,000 কোটি টাকার নতুন একটি প্রজেক্ট যা ভারতের এনার্জি সিকিউরিটিকে মজবুত করবে এই ধরনের একটি সিদ্ধান্ত ভারতের পক্ষ থেকে নেওয়া হয়েছে, যা এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি ডিটেইলিং আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন। কালকে এরপর নিউ ইয়র্ক টাইমসের পক্ষ থেকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যে রিপোর্ট সকলের দেখা উচিত, বোঝা উচিত। সেখানে বলা হয়েছে আমেরিকার সৈন্য মধ্যপ্রাচ্য ছেড়ে কার্যত পালাচ্ছে, অর্থাৎ ইরান যেভাবে কাউন্টার স্ট্রাইক করেছে তার কোনো উত্তর বা রেমেডি আমেরিকার কাছে ছিল না এবং মধ্যপ্রাচ্যের একাধিক বেস আমেরিকা কার্যত হারিয়ে ফেলেছে, লণ্ডভণ্ড হয়ে গেছে এবং মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে আমেরিকান সৈন্যরা যেভাবে কাজ করছে তা হতাশাজনক। দ্য নিউ ইয়র্ক টাইমস পরিষ্কার বলেছেন যে মধ্যপ্রাচ্যের টোটাল 19টি মিলিটারি বেস আমেরিকার ছিল এবং যেখানে প্রায় 40,000 আমেরিকান সৈন্য মজুদ ছিল এবং বলা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের এই যে ঘাঁটিগুলো তা সম্পূর্ণভাবে লণ্ডভণ্ড হয়ে যাওয়ার পর বহু সেনাবাহিনী রিমোটলি কাজ করছে, অর্থাৎ হোটেলে কাজ করছে, কেউ 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 আবার টেম্পোরারি বিভিন্ন বিল্ডিংয়ে আশ্রয় নিয়ে কাজ করছে এবং বহু সৈন্যকে প্রাণে বাঁচানোর জন্য আমেরিকা সরকার ইউরোপের বিভিন্ন ঘাঁটিতে কিন্তু ট্রান্সফার করে দিয়েছে। এটা ভারতের কোনো মিডিয়া রিপোর্ট নয়, ভারতের মিডিয়া চ্যানেলগুলো এগুলো প্রকাশও করে না, আমি জানি না কেন। এটা একটা নিউ ইয়র্ক টাইমস এই খবর কিন্তু সামনে এনেছে, যেখানে বলা হচ্ছে 19টি মিলিটারি ফেসিলিটিতে যে 40,000 সৈন্য আমেরিকা মজুত করেছিল তাদের অবস্থা অত্যন্ত খারাপ জায়গায় পৌঁছে গেছে এবং এই মুহূর্তে তারা বলছে যে 13টি কি বেস এই মুহূর্তে আমেরিকার কাজ করার জায়গায় নেই এবং 11টি সেনাঘাঁটি সম্পূর্ণভাবে ড্যামেজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে 40,000 সৈন্যকে কোথায় তারা বিকল্প ব্যবস্থা করে ইনজেক্ট করবে, নিযুক্ত করবে, তার কোনো উত্তর এই মুহূর্তে আমেরিকা সরকারের কাছে নেই। তাই বাধ্য হয়ে কিছু সেনাবাহিনীর সদস্যকে হোটেলে, কিছু জনকে অফিসে এবং কিছু জনকে ইউরোপের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এই রিপোর্ট বলছে সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েত, কারণ কুয়েত ইরানের একদম দ্বার প্রান্তে অবস্থিত। কাতার, কুয়েত, সৌদি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই পার্টিকুলার 3টি রাষ্ট্রের শুধুমাত্র মিলিটারি বা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ হয়েছে তা নয়, ম্যাসিভ ইকোনমিক্যাল ক্রাইসিসের মধ্যে ওই 3টে রাষ্ট্র পড়বে, কারণ এনার্জি সিকিউরিটি সংক্রান্ত যে জায়গাগুলো ছিল সেগুলোর উপরও ইরান হামলা চালায়। নিউ ইয়র্ক টাইমসের এই রিপোর্ট পরিষ্কার বলছেন যে আমেরিকার সেনাবাহিনীরা মোস্ট আনপ্রিপেয়ার্ড অবস্থায় ইরান যুদ্ধে ঝাঁপিয়েছিল, অর্থাৎ তারা এক্সপেক্টই করেনি ইরান কাউন্টার স্ট্রাইক করে এতটা বড় হামলা তাদের বিপক্ষে চালাতে পারে। এমনকি ডোনাল্ড ট্রাম্পও ভাবতেও পারেননি যে ইরান পাল্টা প্রত্যাঘাতে এক্স্যাক্টলি কি করতে পারে। সেখানে বলা হচ্ছে আমেরিকান সেনাবাহিনীদের মধ্যে মিসকমিউনিকেশন বহু ক্ষেত্রে এস্টাবলিশড হয়েছে। উদাহরণস্বরূপ KC-135 যে এয়ারক্রাফট ক্র্যাশ হয় ইরাকে, সেখানে পরিষ্কার হয়ে যায় যে এখানে পাইলটের সঙ্গে কমিউনিকেশন ফেলার একটা কার্যকরী ভূমিকা হয়, অর্থাৎ কমিউনিকেট করার যে সিস্টেম সেই সিস্টেম অবধি ঠিকঠাকভাবে এই টোটাল এই যুদ্ধ বিধ্বস্ত পর্বে কাজ করেনি এবং পাইলটরা কিছু ক্ষেত্রে দিশেহারা ছিল, হিমশিম খাতে হয়েছে তাদের, কারণ ঠিকভাবে যেটাকে বলে প্রিপারেশন অর্থাৎ প্রস্তুতি তাদের সেনাবাহিনী, তাদের নৌবাহিনী এবং এয়ারক্রাফট ক্যারিয়ার যারা চালান পাইলট কারোর মধ্যেই ছিল না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্পূর্ণ আনপ্রিপেয়ার্ড হয়ে যুদ্ধে ঝাঁপিয়েছিল, ফলে তাদের ড্যামেজ সর্বোচ্চ জায়গায় ইতিহাসে কিন্তু গেছে। কালকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আরো 2000 জন ক্রু মেম্বারকে তারা জরুরিকালীন ভিত্তিতে এই সকল বেসগুলোতে ডিপ্লয় করছেন। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইরান যেরকম ধাক্কা আমেরিকাকে দিয়েছে সেই ধাক্কা থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা তারা করছে বটে, কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুতি ছাড়া একটা যুদ্ধ অন্তত ইরানের মতো শক্তিশালী দেশের বিপক্ষে করা সম্ভব নয় এবং পুরোটাই মিসক্যালকুলেটিভ একটি রিস্ক, যা নিউ ইয়র্ক টাইমস বলেছে। অর্থাৎ ইরানের শক্তি সম্পর্কে কোনো ধারণা
আমেরিকা করতে পারেনি, আমেরিকার গোয়েন্দা দপ্তর করতে পারেনি। ফলে আজকে কয়েক হাজার কোটি টাকার ক্ষতির সামনে পড়েছে আমেরিকা, সেই রিপোর্টে কিন্তু প্রকাশিত হয়েছে। পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট ভারতের দিক থেকে আজকে সামনে এসছে। সেখানে বলা হচ্ছে যে আমেরিকা এবং ইরান যুদ্ধ ভারতের কাছে একটা চোখ খুলে দিয়েছে এবং এর জন্য তারা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। অন্তত জ্বালানি সংকট নিরাময়ের জন্য ভারত কিন্তু অয়েল রিজার্ভে জোর দিচ্ছে। 24,000 কোটি টাকার মেগা প্রজেক্ট ভারত সরকার কিন্তু এখানে গ্রহণ করেছে, যেখানে 8টি VLGC অর্থাৎ ভেরি লার্জ গ্যাস কেরিয়ার ভারত কিন্তু তৈরি করতে চলেছে। অর্থাৎ এই ভেরি লার্জ গ্যাস কেরিয়ারগুলো কি করতে কাজে লাগে? গ্যাস অন্য দেশ থেকে এদেশে নিয়ে আসতে কাজে লাগবে। এবং ভারত এই মুহূর্তে যে সকল লার্জ গ্যাস কেরিয়ার ইউজ করে তাদের ম্যাক্সিমামটাই কিন্তু বিদেশি লার্জ গ্যাস কেরিয়ার। ফলে ভারতের কিন্তু অর্থনৈতিকভাবে অনেক বেশি খরচ করতে হতো। ফলে ভারত যদি এই 8টি বড় এলজিসি বিল্ড আপ করতে পারে তাহলে কিন্তু ভারতবর্ষের ফরেক্স রিজার্ভ অনেক বেশি সঞ্চিত হবে, অন্য কোনো রাষ্ট্রের উপর আপনাকে ডিপেন্ড করতে থাকতে হবে না, এবং ওভারঅল ট্রেড এবং এই সাপ্লাই চেনটা নিজের হাতে কিন্তু রাখতে পারবেন। কালকে যদি বিশ্বের অন্য কোনো দেশ বলে দেয় যে আমরা ভারতকে লার্জ কেরিয়ার দেব না, তখন ভারত কিন্তু সংকটে পড়বে। এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিশ্ব কিন্তু জ্বালানি সংকটে ভুগছে। কালকে কি হবে কেউ জানে না। অন্তত ডোনাল্ড ট্রাম্পের মতো পাগল কোনো স্বৈরাচারী শাসক কোনো রাষ্ট্রের মাথায় বসলে যে কি হতে পারে তা আমরা বুঝতে পেরেছি। তাই ভারত কিন্তু আত্মনির্ভর ভারত হওয়ার দিকে যেভাবে যেতে শুরু করেছিল, এটি কিন্তু তারই একটি স্টেপ, যেখানে ভারত 24,000 কোটি টাকার একটি প্রপোজাল আজকে কিন্তু নিয়েছে। এবং আগের বছর ক্যাবিনেট অলরেডি এই পারপাসে অ্যাপ্রুভাল একটি দিয়েছিল 70,000 কোটি টাকার, যেখানে ভারত তাদের জ্বালানি সংকট দূর করার জন্য নিজস্ব শিপ বিল্ডিং করবে এবং সেখানে লার্জ কেরিয়ারকে কিন্তু গুরুত্ব দেওয়া হবে। টোটাল প্রজেক্টের ভ্যালু কিছু ক্ষেত্রে দুটো পার্টে আপনাদের বুঝতে হবে, $1 বিলিয়ন, এবং সেই প্রজেক্টের খরচ শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া করবে। এবং ক্যাপাসিটি অর্থাৎ টোটাল 88,000 কিউবিক মিটার পার ভেসেল গ্যাস যেন অন্য দেশ থেকে নিয়ে আসতে পারে, এই ধরনের প্রযুক্তিগতভাবে শক্তিশালী জাহাজ ভারত কিন্তু এখানে বিল্ড আপ করবে। এর মধ্যে দুটো শিপ তৈরি হবে বিদেশের কোম্পানির সাথে, এবং যে কোম্পানিগুলোর 5 বছরের অভিজ্ঞতা আছে তাদেরকেই ভারত এই টেন্ডার দেবে। এবং 6টি শিপ অর্থাৎ 6টি জাহাজ ভারত কিন্তু একদম নিজস্ব টেকনোলজিকে কাজে লাগিয়েই করবে। বিদেশি কোনো শক্তি বা বিদেশি কোনো কোম্পানির সঙ্গে পার্টনারশিপে বরঞ্চ করা যেতে পারে। ইতিমধ্যেই একাধিক কোম্পানি টেন্ডার জমা দিয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য কোচিন শিপইয়ার্ড লিমিটেড, SDHI, L&T শিপ বিল্ডিং কোম্পানি, এবং তারা সকলেই কোরিয়ান কোম্পানিদের সঙ্গে টাই আপ করে এই টেন্ডার জমা দিয়েছে। এবং লাস্টলি কে এই কোম্পানি মানে কোন কোম্পানি এর বরাত পায় সেটা আমাদের দেখতে হবে। কিন্তু ইম্পর্টেন্ট হলো ভারত দেরিতে হলেও বুঝেছে যে অন্য দেশের উপরে জ্বালানি নিয়ে যত ডিপেন্ডেন্সি কমানো যায় ততই কিন্তু ভারতের মঙ্গল। পাশাপাশি আরো একটি টেন্ডারের কথা আমাদের সামনে আসছে, যেখানে বলা হচ্ছে 15,000 কোটি টাকার একটি প্রপোজাল ভারতের পক্ষ থেকে এসছে, যেখানে ভারত প্রায় 59টি নতুন ভেসেল মানে শিপ অর্থাৎ তেলবাহী জাহাজ এখানে কিন্তু কিনতে চলেছে। এর মধ্যে ক্রুড অয়েল ট্যাঙ্কার্স থাকবে, প্রোডাক্ট ট্যাঙ্কার্স থাকবে, বাল্ক কেরিয়ার থাকবে, এবং সব মিলিয়ে একটা জিনিস বোঝা যাচ্ছে ভারত কিন্তু এই জ্বালানি সংকট যেন ভবিষ্যতে না আসে, মোকাবিলা করা যায় তার জন্য তৎপরতা দেখাচ্ছে। এবং এটা দেখুন, ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের উপর ট্যারিফ চাপিয়েছিল তখনই কিন্তু ভারত অল্টারনেটিভ ডাইমেনশনগুলো খুঁজতে শুরু করেছিল, যা আজকে ভারত জ্বালানি সংকটকে ফেস করার পর খুলতে শুরু করেছে। অর্থাৎ একদিকে যখন আমেরিকার সেনাবাহিনী কার্যত ধরাশায়ী, তখন এই ঘটনা থেকে নতুন সম্ভাবনা খুঁজে বার করলো ভারত, এবং নতুন দিশা ভারতের একাধিক মন্ত্রণালয় এখানে দেখাচ্ছে, যা কিন্তু অত্যন্ত ইতিবাচক দিক ভারতের প্রেক্ষাপট দিয়ে। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।